হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের গুণগত রসায়নের লেকচার 4-এ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং প্রথম 3টা লেকচার সবাই করে আসছো। তো প্রথম 3টা লেকচার করা লাগবে না এই লেকচার করার জন্য, বাট 3 নাম্বার লেকচারে যে মাঝখান থেকে আমরা দ্রাব্যতা যেটা শুরু করছিলাম সেটা একটু তোমার দেখে থাকা লাগবে, কেমন? তো ওইটা না দেখলে তুমি আসলে এই লেকচারটা ভালো মতো বুঝবা না। বাট দ্রাব্যতা যদি কারো ইন্টারে পড়া থাকে সো সে দেখতে পারো, মানে এই লেকচারটা কোনো সমস্যা নেই, কেমন? আমি একটু আমার এন্ড থেকে চেক করে দেখি সব ঠিকঠাক মতো আছে কিনা। একটু তাহলে তোমরা আমাকে জানাও যে সব ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, সাউন্ড সব ওকে আছে কিনা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একটা, হ্যাঁ, আমার এন্ড থেকে সব ঠিক আছে, কেমন? ওকে, হ্যাঁ, ঠিক আছে, আমার এন্ড থেকে সব ঠিক আছে। ঠিক আছে, তাহলে চলো আমরা আস্তে আস্তে শুরু করি। তাহলে আজকে আমরা কি করব? আজকে আমরা ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা আজকে ফার্স্টে আগে এই দ্রাব্যতা, গুণফল এবং দ্রাব্যতা নিয়ে সব জিনিসপত্র শেষ করব। এর মাঝখানে একটা টপিক আসবে যেটা হেনরির সূত্র, সেটা আমরা পড়ব। আর দ্রাব্যতা গুণফল রিলেটেড যত ম্যাথ আছে, যত ধরনের প্রবলেম আছে, আজকে আমরা সেটাতেই সলভ করে ফেলবো। আর তাহলে লেকচার 5-এ আমরা কি করব? লেকচার 5-এর জন্য আমরা শিকা পরীক্ষা, আয়ন শনাক্তকরণ, তারপরে তোমার হচ্ছে ক্রোমাটোগ্রাফি, ক্যালাস, পাতন, দ্রাবক নিষ্কাশন, ওই টপিকগুলো আমরা লেকচার 5-এ পড়বো। তাহলে চলো আমরা শুরু করি, কথা না বাড়াই। আর এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 4। ওকে, তাহলে চলো আমরা একটা ম্যাথ দিয়ে স্টার্ট করবো। ওকে, ঠিক আছে, সব ঠিক আছে। ওকে, চলো একটা ম্যাথ দিয়ে আমরা শুরু করি, আসো, কেমন? ওকে, দেখো তাহলে এই ম্যাথ আমাকে দেখো কি বলতেছে, যে গ্লুকোজ একটা তাপহারী দ্রব, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে এই গ্লুকোজের দ্রাব্যতা কত বলতো? 45.5। এই তাপমাত্রায় পানির আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 0.95। অর্থাৎ তাহলে তুমি এখান থেকে পানির ঘনত্বটা বের করে ফেলতে পারবা না, গ্লুকোজ পানির, সেটা কত হবে? 0.95 গ্রাম পার মিলিলিটার। আচ্ছা, এই অবস্থায় গ্লুকোজের 250 ml সম্পৃক্ত দ্রবণকে তুমি কি করছো? 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করছো। তাহলে একটু চলো আমরা কন্ডিশনগুলো লেখার চেষ্টা করি বা একটু বোঝার চেষ্টা করি। দেখো সলিউশনে তাহলে আমাকে কি বলতেছে অ্যাট ফার্স্ট। তাহলে আমার কাছে প্রথমে এটা কত তাপমাত্রায় ছিল বলো তো? প্রথমে এটা ছিল কিন্তু আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। প্রথমে এটা ছিল আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। দেন এটাকে আমরা কত তাপমাত্রায় নিয়ে যাচ্ছি? এটাকে আমরা নিয়ে যাচ্ছি কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। দেখো 10 ডিগ্রিতে তুমি শীতল করতেছো, 10 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসতেছো, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি। এইখানে যে আমাদের যে দ্রবণটা, তার ঘনত্ব করে দেওয়া, তার ঘনত্ব দেওয়া রো কিন্তু দেওয়া এখানে 0.95। যেহেতু ডাইরেক্ট আমি এখানে আপেক্ষিক গুরুত্বকে লিখতেছি, তাহলে একক বসাবো কত? গ্রাম পার মিলিলিটার। ওকে, আচ্ছা, তারপরে এখানে কিন্তু আমাকে বলছে কত? 250 ml সম্পৃক্ত দ্রবণকে, 250 ml। তাহলে এই জায়গা থেকে আমাকে একটু করে বলো তো, এটা তো দ্রবণের আয়তন দেওয়া, তাহলে এখানে দ্রবণের আয়তন কত? আমি যদি লিখতে চাই এই জায়গায় দ্রবণের আয়তন কত, তাহলে তুমি এখানে বলবা দ্রবণের আয়তন হচ্ছে এখানে 250 ml। তাহলে তুমি আমাকে বলো এটা হচ্ছে দ্রবণের ঘনত্ব, এটা হচ্ছে দ্রবণের আয়তন। তাহলে এই জায়গা থেকে তুমি দ্রবণের ভরটা বের করে ফেলতে পারবা না? অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে দ্রবণের ভর কত হবে? তাহলে ক্যালকুলেশন করে আমাকে একটু বলো তো। এখানে তাহলে দ্রবণের ভর, এটাকে আমরা বড় হাতের এম দিয়ে লিখি, তাহলে এটা কত হবে এখানে? বা আমি যদি তুমি চাও একটু বাংলাও লিখে দিতে পারি এখানে, দ্রবণের ভর এটা হচ্ছে রো ইন্টু ভি। তো রো তো এখানে 0.95 আর ভি হচ্ছে তোমার কাছে এখানে 250। তাহলে এখানে দ্রবণের ভর কত চলে আসবে এখানে দেখো তো। আচ্ছা, এইচএসসির জন্য ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। এইচএসসিটা ক্লিয়ার হয়ে আরও এডমিশন, মানে এটাতে এডমিশনের ক্লাস। সো এইচএসসির ম্যাথও যেরকম করাবো, অনেক অ্যাডভান্স ম্যাথও করাবো, যেটা তোমার এইচএসসিতে লাগবে না। সো আমি এগুলো দেখুন তোমার এইচএসসিতে লাগবে, এইচএসসিতে কোনটা লাগবে না সেটা আমি তোমাকে দেখাই দিব। ওকে, যাই হোক, চলো দেখি 0.95 ইন্টু 250। তাহলে এটা 237 দশমিক কত আসছে এখানে? 5 চলে আসছে, 5 গ্রাম। দেখো তাহলে এটা কিন্তু দ্রবণের ভর বের হয়ে গেছে। তাহলে এখানে আমার দ্রবণের ভর, এখানে যে দ্রবণটা আছে, দ্রবণের ভর কত বের করছি আমরা এখানে বলতো? এই জায়গায় আমার দ্রবণের ভর কিন্তু বের হয়ে গেছে 237.5 গ্রাম। আচ্ছা, এই জায়গায় 100 ডিগ্রিতে দ্রাব্যতা করে দেওয়া ছিল বলতো 45.5 দেওয়া ছিল। তাহলে এই জায়গায় আমার এস কিন্তু দেওয়া ছিল কত? 45.5। তাহলে এই জায়গায় আমি দ্রবের ভরটা বের করে ফেলতে পারবো না বলতো সূত্র ইউজ করে? আমাকে কি করতে হবে বলতো? আমাকে বের করতে বলছে এখানে, তুমি যদি এই আরের সময় সম্পৃক্ত দ্রবণকে 10 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাও, তাহলে এতটুকু অদক্ষিপ্ত হয়, তার মানে এটা ডেল্টা এম। তাহলে এটা কি দেওয়া আছে এখানে? ডেল্টা এম দেওয়া। মানে তুমি যদি এখান থেকে যদি এখানে যাও, তাহলে তোমার কতটুকু অদক্ষিপ্ত হবে? 11.5 গ্রাম। আচ্ছা, তাহলে অ্যাট ফার্স্ট আগে আমরা কাজ করি, আমরা এই জায়গায় দ্রবের ভরটা বের করি। তাহলে আমরা এই জায়গায় দ্রাবকের ভর বের করব। তাহলে ওই অতটুকু দ্রাবকই কিন্তু এখানে থাকবে, এটা গতকালকের ম্যাথ। অতটুকু দ্রাবকই কিন্তু এই জায়গায় থাকবে, এটা গতকালকের ম্যাথ। দেখো বুঝতেছো কি না? তাহলে অ্যাট ফার্স্ট আমরা 100 ডিগ্রি সেলসিয়াসে কী বের করবো? আমরা জানি সূত্র হচ্ছে এস ইকুয়াল টু কত হয়ে থাকে বলো তো? ওই এম ইন্টু 100। প্রথমে আমি একবার সূত্রটা লিখে গিয়ে করাই, পরে কত হয়? এম মাইনাস এম হয়ে থাকে।
তাহলে এই জায়গা থেকে তুমি ছোট হাতের এমটা বের করে ফেলো। তাহলে এখানে এস কত, এস দাও, এখানে তোমার 45.5 তার ইকুয়াল টু এম, ছোট হাতের এম তুমি বের করবা, তাহলে এম গুণন 100 ডিভাইডেড বাই বড় হাতের এম তুমি বের করছো কত 237.5, এখান থেকে তাহলে এম বাদ দাও। তাহলে এই জায়গা থেকে ক্যালকুলেশন করে আমাকে একটা এমের ভ্যালুটা বলতে পারবা না? চলো আমি তোমাকে ক্যালকুলেশনটা করে দিই। এখানে দেখো 45.5 গুণন 237.5 মাইনাস 45.5 এক্স, এটা ইকুয়াল টু তাহলে কত হবে 100 এক্স। ওকে, সো সলভ করলাম, আমার কাছে এম চলে আসছে এখানে কতটুকু 74.269। তাহলে এখানে আমার কাছে ছোটো হাতের এম চলে আসছে 74.74.269 গ্রাম চলে আসছে। তাহলে এটা দ্রবের ভর চলে আসছে, তার মানে এত তাপমাত্রায় দ্রবের ভর হচ্ছে এটা। তাহলে এত তাপমাত্রায় দ্রাবকের ভরটা আমি পেয়ে যাবো না? তাহলে এটা কিন্তু তুমি কিসের ভর বের করছো বলো তো? দ্রবের ভর বের করছো। তাহলে এই যে 100 ডিগ্রিতে দ্রাবক তাহলে কতটুকু থাকবে এটা বের করে ফেলতে পারবা ইজিলি। তাহলে এখানে আমাকে বলো দ্রাবক 100 ডিগ্রি সেলসিয়াস তাপ মানে দ্রাবক তাহলে কতটুকু থাকবে? দ্রাবক তাহলে থাকবে তোমার কাছে এখানে দ্রবণের ভর ছিল 237.5 আর দ্রবের ভর হচ্ছে 74.269। তাহলে এইটা বাদ দাও, 237.5 মাইনাস 74.269, তাহলে থাকবে 163.231 গ্রাম। তাহলে এটা তোমার দ্রাবকের ভর। তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো, এই জায়গায়ও কি দ্রাবকের ভরটা সেমই থাকবে না? কারণ আমরা তোমাকে শিখাইছিলাম যখন তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাও তখন কিন্তু তুমি দ্রবটাকে শুধু চেঞ্জ চিন্তা করো। যদি তুমি তাপমাত্রা কমাও তাহলে দ্রবটা অধক্ষিপ্ত হবে, আর তাপমাত্রাকে যদি বাড়াও তাহলে এক্সট্রা দ্রব যোগ করতে পারবা। বাট দ্রাবকের ভরটা এই পাত্রে যা আছে এই পাত্রেও তাই চিন্তা করবা। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমাকে তুমি বলো এই পাত্রেও তাহলে দ্রাবকের ভর কত হবে? এই পাত্রেও দ্রাবকের ভর এতই হবে, আর এই সেম পাত্রেও দ্রাবকের ভর এতই হবে। তাহলে এখানে আমি দ্রাবকের ভর জানি, আর আমার এখানে কি তোমার বের করতে বলছি কি এই তাপমাত্রাতে দ্রাব্যতা কত এস ড্যাশ, এটা কত সেটা আমাকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, একটা জিনিস দেখো, আমি ছোট হাতের এম এখানে জানি, তাহলে আমি এখান থেকে ছোট হাতের এম ড্যাশটা বের করে ফেলতে পারবো না? তোমরা আমাকে একটু বলতে পারবা এখানে যে অধক্ষিপ্ত ভর এই যে ডেল্টা এম, এটা কি এম মাইনাস এম ড্যাশ হবে নাকি এম ড্যাশ মাইনাস এম হবে? এটা কি বলতে পারবা এখানে কোনটা হবে? এম মাইনাস এম ড্যাশ হবে নাকি হচ্ছে তোমার ওই যে এম ড্যাশ মাইনাস এম হবে? কোনটা হবে বলতে পারবা? এম মাইনাস এম ড্যাশ হবে না, কারণ এটা তো বেশি ভর, অধক্ষিপ্ত হয়েছে মানে কি নিচে অধক্ষিপ্ত, তাহলে দ্রবীভূত ভর তো কম এখানে, তাহলে এম ড্যাশ কিন্তু এখানে কম। তাহলে এটা কত হবে বলতে, এখানে এটা হবে এম মাইনাস এম ড্যাশ হবে। তাহলে অলরেডি আমি ডেল্টা এমটা জানি, অলরেডি আমি এমও বের করে ফেলছি, তাহলে আমি এখান থেকে এম ড্যাশটা বের করে ফেলতে পারবো না? তাহলে এই জায়গা থেকে যদি আমি এম ড্যাশটা বের করতে চাই, চলো আমি একটু নেক্সট পৃষ্ঠায় যাই। তাহলে এই পৃষ্ঠা কি সবার তোলা হয়েছে বা এই পৃষ্ঠা কি সবাই করছো একটু আমাকে জানাও তো। এইটা কি সবাই বুঝতে পারছো? এই পৃষ্ঠাটা কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ, দ্রাবকের উপর 100 গ্রাম ধরো ওইভাবেও করতে পারবা, কোনো সমস্যা নেই। বাট এইটা হচ্ছে সহজ নিয়ম আর কি, এটাতে কথা একটু বেশি। ওই অন্য নিয়মেও করা যায়, এটা আমরা যখন এফআরবিতে করেছিলাম তখন অন্য নিয়মে করেছি, বাট ওইটাতেও করা যায়, বাট ওইটা একটু লেন্দি আর কি, আর কিছু না। যেহেতু আমরা এডমিশনটা শর্টকাটে করতেছি আমরা। ওকে, তাহলে এখন দেখো, তাহলে আমরা এখানে জানি যে বাইসে আমরা এখানে ডেল্টা এম ইকুয়াল টু কত এম মাইনাস এম ড্যাশ। তো এখানে আমার এম ড্যাশ যদি বের করতে চাই এম ড্যাশ, তাহলে এটা কত চলে আসবে ডেল্টা এম এম মাইনাস ডেল্টা এম চলে আসবে, এম মাইনাস ডেল্টা এম। জাস্ট এটাকে এই পাশে নিচ্ছি, এটাকে এই পাশে আনছি। তাহলে এম কত পাইছি আমরা এখানে? এম পাইছি আমরা 74.269, 74.269। আর কতটুকু অধক্ষিপ্ত হয়েছে এখানে? 11.5। তাহলে 11.5 হচ্ছে এখানে অধক্ষিপ্ত হয়েছে। তাহলে এখান থেকে তুমি ভরটা বের করে ফেলো, তাহলে কত চলে আসবে 74.269 মাইনাস 11.5, তাহলে এটা চলে আসবে 62.769 গ্রাম চলে আসছে। তাহলে এটা হচ্ছে এই জিনিসটা কি বলতো? এই জিনিসটা হচ্ছে তোমার ওই যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবের ভর। তাহলে এই জিনিসটা কি? এটা যেটা বের করছো এটা কি জিনিস? এটা হচ্ছে ওই 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে তোমার দ্রবের ভর। ওকে, তাহলে এখন তুমি খেয়াল করে দেখো 10 ডিগ্রি সেলসিয়াসে কি তুমি কিন্তু দ্রবের ভরও জানো, দ্রাবকের ভরটাও জানো। তাহলে তোমাকে এখানে কেউ দ্রাব্যতা বের করে ঠেকাইতে পারবে না? কারণ তাহলে আমাকে বলো 10 ডিগ্রি সেলসিয়াসে, এই যে 10 ডিগ্রি সেলসিয়াস এই জায়গায় দ্রাব্যতা সূত্র তাহলে কত আসবে? উপরে তো বসে হচ্ছে দ্রবের ভর, এই এম ড্যাশ গুণন 100 হবে, আর নিচে কত হয়? দ্রাবকের ভর, নিচে বসে দ্রাবকের ভর। তাহলে দ্রাবকের ভর, কারণ এম মাইনাস এম তো দ্রাবকের ভর ছিল। তাহলে দেখো এই এম ড্যাশ কত আসছে? 62.769 গুণন 100, আর ডিভাইডেড বাই তাহলে কত করবে এখানে? এই দ্রাবকের ভরটা কত ছিল? 163.231। তাহলে এই জায়গায় এটা তোমার দ্রাব্যতা চলে আসবে। তাহলে দ্রাব্যতা দেখো কত আসবে? 62.769 গুণন 100 ডিভাইডেড বাই 163.231।
তাহলে এখানে চলে আসছে 38.454। তাহলে তোমাদের এটা আনসার কত আসছে আমাকে বলো তো? আমার আনসার আসছে 38.454। তোমাদের কিটা আসছে আনসার 38, এটা আছে, তাহলে অঙ্ক কারেক্ট আছে। হ্যাঁ, ভেরি গুড। তো একক তুমি চাইলে লিখতে পারো, ওই যে গ্রাম বাই 100 গ্রাম, এভাবে লিখতে পারো এককটা চাইলে। চাইলে তুমি এখানে এককটা লিখে দিতে পারো। ওকে, সো এটা হচ্ছে আমার কাছে আনসার। বুঝা গেছে অঙ্কটা? আমরা কি নেক্সট অঙ্কে যাবো? আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, কারেক্ট আছে তোমারটা, ভেরি গুড। এই যে নাম কি, হোসাইন, তোমারটা কারেক্ট আছে। ঠিক আছে, চলো আমরা নেক্সটে চলে যাই। এটা তো আমরা বুঝতে পারলাম, সোজা অঙ্ক ছিল। আচ্ছা, তো এখানে এটা কিন্তু আমাদের ম্যাথ নাম্বার 1 ছিল। ম্যাথ নাম্বার 2টা আমরা গত ক্লাসেই করছি, সো ভুলে আরেকবার দেওয়া হয়েছে, এখানে জন্য ম্যাথ নাম্বার 3 দিছি। আচ্ছা চলো, ওই 3টা করার জন্য আমাদের একটা কনসেপ্ট দরকার, যেটা আমরা পরিমাণগত রসায়নের ডিটেলসে পড়বো। সো এটা কি, শতকরা পরিমাণ। এখানে আমরা ডাব্লিউ দ্বারা ভর বুঝাবো, যেটা গ্রাম এককে প্রকাশিত, আর ভি দ্বারা আয়তন বুঝাবো, যেটা মিলিলিটার এককে প্রকাশিত। এগুলো তোলার দরকার নেই, জাস্ট তুমি খাতার মধ্যে ম্যাথ নাম্বার দিয়ে শুধু ম্যাথটা তুলতেই পারো, বাট এগুলো তোলার দরকার নেই। আচ্ছা দেখো, কারণ আমি তো পিডিএফ দিয়ে দিব। দেখো 15% ডাব্লিউ বাই ভি এই সিএল দ্রবণ, এটা বলতে আমরা কি বুঝবো? তাহলে ভি মানে হচ্ছে আয়তন, ডাব্লিউ মানে হচ্ছে ভর। তাহলে এটা দ্বারা বোঝাবে এই 100 ml এই সিএল দ্রবণে কতটুকু দ্রব আছে বলো তো? 15 গ্রাম দ্রব আছে। আবার 15% ডাব্লিউ বাই ডাব্লিউ এই সিএল দ্রবণ বলতে কি বুঝবো? দুইটাই তাহলে ভর। তাহলে আমরা বলবো এখানে 100 গ্রাম এই সিএল দ্রবণে এই যে কতটুকু দ্রব আছে? 15 গ্রাম দ্রব আছে। আবার 15% যদি ভি বাই ভি থাকে, তাহলে দোনোটাই আয়তন। তাহলে 100 ml এই সিএল দ্রবণে এই সিএল দ্রব আছে কতটুকু বলো তো? 15 ml। এই জিনিসটা কি তোমরা বুঝতে পারো? একটু আমাকে জানাও তো, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা? জটিল আয়নের দ্রাব্যতার ম্যাথ ইম্পর্টেন্ট এডমিশনের জন্য, সেটা আমি করাবো আজকে। জটিল আয়নের দ্রাব্যতার ম্যাথ করাবো আজকে, ইম্পর্টেন্ট ওগুলা। ঠিক আছে, এটা কি সবাই বুঝতে পারছো? এই পৃষ্ঠাটা কি সবার বোঝা গেছে? একটু আমাকে জানাও, জাস্ট ওয়াই লিখলেই হবে কমেন্টে। এটা কি সবাই বুঝতে পারছো? ভেরি গুড। চলো যাই, আসলে ম্যাথটা দেখি। আমাকে বলছে কি, 35°C তাপমাত্রাতে 35°C তাপমাত্রাতে একটা লবণের দ্রাব্যতা তোমাকে দেওয়া আছে 45। আচ্ছা, এই লবণের তুমি কতটুকু নিছো? এই লবণটার তুমি কিন্তু সম্পৃক্ত দ্রবণের 50 গ্রামের সাথে আরও 50 গ্রাম তুমি পানি মিশায়ে দ্রবণকে তুমি লঘু করে ফেলছো। তাহলে লবণের শতকরা পরিমাণ কত সেটা তোমাকে বের করতে বলছে। চলো অঙ্ক আমরা আস্তে আস্তে অ্যানালাইসিস করি। আসো দেখো, এট ফার্স্ট এখানে আমরা যদি লক্ষ্য করানোর চেষ্টা করি, দেখো আমার প্রথমে তাহলে একটা পাত্র দেওয়া ছিল। এই পাত্রে এই লবণের দ্রাব্যতা করে দেওয়া আছে, বলো তো? দ্রাব্যতা দেওয়া আছে 45। ওকে, ভালো কথা। এখন এখানে আমাকে বলছে কি, 45 হচ্ছে আমার দ্রাব্যতা। তাহলে আমার এখানে সম্পৃক্ত দ্রবণের 50 গ্রাম। তাহলে ইনিশিয়ালি দ্রবণের ভর কত ছিল? ইনিশিয়ালি দ্রবণের ভর ছিল 50 গ্রাম। তাহলে ইনিশিয়ালি দ্রবণের ভর ছিল 50 গ্রাম। তাহলে এই 50 গ্রামের মধ্যে কতটুকু দ্রব আছে সেটাকে আমি বের করতে পারি না? এই 50 গ্রামে কতটুকু দ্রব আছে, চলো বের করে ফেলি। আসো, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? এস ইকুয়াল টু কত? আমি যদি ডাইরেক্ট যদি ওই ইয়াটা লিখতাম, তাহলে কি আসতো বলো তো? আচ্ছা, আমি ভেঙে করি। এস ইকুয়াল টু এম ইন্টু 100 ডিভাইডেড বাই কিন্তু কত? এম মাইনাস এম ডিভাইডেড বাই এম মাইনাস এম। তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসাই দিই, তাহলে এটা হচ্ছে 45 হয়ে যাবে এখানে। আর উপরে কত? এম তো আমি বের করবো, তাহলে এম গুণন 100 ডিভাইডেড বাই হচ্ছে দ্রবকের ভর, সেটা হচ্ছে এই 50 থেকে তাহলে এম বাদ যাবে। তাহলে এই জায়গা থেকে আমি দ্রবের ভরটা কি বের করে ফেলতে পারবো না বলো তো? এখান থেকে এমটা চলে আসবে না? তুমি চাইলে ক্যালকুলেটারে এক লাইনে সলভ করতে পারো এটা। তাহলে এখানে আসবে 45 গুণন 50 মাইনাস 45x ইকুয়াল টু 100x। তাহলে সলভ ইকুয়াল দিলাম, তাহলে এখানে চলে আসছে আমার কাছে 15.517 গ্রাম। 517 গ্রাম চলে আসছে। তার মানে এটা কিন্তু আমার কাছে দ্রবের ভর চলে আসছে। কোনটা? এইখানে দ্রবের ভর চলে আসছে। এটা এতটুকু বুঝতে পারছো কিনা দেখো তো? তাহলে এটা কিন্তু তুমি কি পেয়ে গেছো? এখানে দ্রবের ভরটা পেয়ে গেছো। দেন তুমি কি করছো এখানে? দেন তুমি এখানে হচ্ছে যে কত গ্রাম পানি দিছো? 50 গ্রাম পানি মিশাইছো। তাহলে এখানে তুমি 50 গ্রাম পানি মিশাইছো। তাহলে 50 গ্রাম পানি মিশাইলে তাহলে দেখো তো এই পাত্রের অবস্থাটা কি হবে এখন? এই পাত্রের এখন অবস্থাটা কি হবে? 50 গ্রাম তুমি যদি এখানে পানি মিশাও, বলো দ্রবের ভর কি কোনো পরিবর্তন হবে? তুমি যদি এখানে 50 গ্রাম পানি মিশাও, তাহলে দ্রবের ভর কি কোনো পরিবর্তন হবে? দ্রব তো তুমি অ্যাড করো নাই, দ্রবের ভর তো পরিবর্তন হবে না। দ্রবের ভর তো 50 এত গ্রামই রয়ে যাবে। তাহলে এখানে পানি মিশানোর পরেও দ্রবের ভর কিন্তু তোমার কাছে এখানে 15 এই যে 517 গ্রাম এটাই কিন্তু রয়ে যাবে। বাট দ্রাবকের ভর কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দেখো এই জায়গায় দ্রাবক কতটুকু ছিল? এই জায়গায় দ্রাবক ছিল হচ্ছে আমার কাছে এম মাইনাস এম। চলো তো একবার হিসাব করে ফেলি। ধরো যাক এটাকে আমি এ কন্ডিশন বলতেছি, আর এই কন্ডিশনটাকে আমি ধরো যাক বি কন্ডিশন বলতেছি। চলো আমি এ কন্ডিশনে কতটুকু দ্রাবক আছে হিসাব করতে যাচ্ছি এ কন্ডিশনে। তাহলে এ কন্ডিশনে দ্রাবক থাকবে কতটুকু? দ্রাবক থাকবে তোমার কাছে এখানে, তাহলে এই যে 50 থেকে তুমি তাহলে ছোটো হাতের এমটা বাদ দাও, সেটা কত? 15.517। 15.517।
তাহলে দেখো তো এখানে কত আসবে, 50 মাইনাস 15.517, তাহলে এটা চলে আসছে 34.483 গ্রাম। তাহলে খেয়াল করো, আমাকে বলো তো বি পাত্রে, বি এই বি কন্ডিশনে তাহলে দ্রাবকের ভর কত হবে? বি কন্ডিশনে তুমি কিন্তু আরও 50 গ্রাম পানি অ্যাড করছো এখানে, তাহলে আরও 50 যোগ হবে তাহলে এখানে। তাহলে এখানে কত আসবে দেখো, 50 যদি যোগ করে দাও তাহলে আসবে 84.483 গ্রাম চলে আসবে। দেখো জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা? তাহলে এখানে একটা জিনিস বলো, তাহলে এইখানে তাহলে এখন দ্রাবক কত আছে? এখানে দ্রাবক আছে কিন্তু এত। এখন আমাকে বলছে দ্রবণে লবণের শতকরা পরিমাণ কত, সেটা তোমাকে এখানে বের করতে বলছে। বুঝতে পারছো? দ্রবণে কি বের করতে বলছে? শতকরা পরিমাণ কত। ওকে, হ্যাঁ, দ্রাবকের ভর অ্যাকচুয়ালি বের করা লাগতো না, কারণ আমাকে তো দ্রবণে লবণের শতকরা পরিমাণ বের, তাও আমি বের করে ফেললাম এখানে। তাহলে দ্রাবকের ভর কত আসছে এখানে? তাহলে দ্রাবকের ভর এটা চলে আসছে কত, 84.483 গ্রাম। তাহলে এখান থেকে আমি তাহলে দ্রবণের ভরটাও পেয়ে যাব। দ্রবণের অ্যাকচুয়ালি দ্রাবকের ভরটা বের না করলেও হইতো কিন্তু, কারণ এখানে দ্রবণের ভর 50 ছিল, তুমি এক্সট্রা করে দ্রাবক অ্যাড করছো 50, দ্রব তো আগেরটাই আছে, তাহলে দ্রবণের ভর কত হয়ে যাবে? 100 গ্রাম হয়ে যাবে। তুমি চাইলে এটা রিচেক করার জন্য এই দুটাকে যোগ করে দেখতে পারো। তা আমাকে বের করতে বলছে কি দ্রবণে লবণের শতকরা পরিমাণ। তাহলে 100 গ্রাম দ্রবণে আমাকে বলতে 100 গ্রাম দ্রবণে লবণ আছে কতটুকু? এখানে 15.517 গ্রাম আছে না? 100 গ্রাম দ্রবণে লবণ আছে কতটুকু? 15.517। আচ্ছা একটা সেকেন্ড, এখানে আমরা, হ্যাঁ ঠিক আছে, ওকে, কত বলতেছো আনসার? 18.35। 15.517 হওয়ার কথা না, 18.367 বলতেছ। 18.367 কেমনে? তোমরা কি দ্রাবক দিয়ে হিসাব করছো? এত গ্রাম দ্রাবকে তোমার এত না, এটা তো দ্রবণ দিয়ে হিসাব করতে হবে, রাইট? এখানে কিন্তু দ্রাব্যতা বের, এখানে কিন্তু তোমাকে বের করছে কি দ্রবণে লবণের শতকরা পরিমাণ, দ্রবণে লবণের শতকরা পরিমাণ এটা বের করতে বলছে। ওকে, তাহলে এটা কত হবে দেখো, এটা হবে তোমার কাছে, তুমি যদি তাহলে কি লিখতে পারো, 100 গ্রাম দ্রবণে তোমার দ্রব আছে হচ্ছে এতটুকু, তাহলে দ্রবণে লবণের শতকরা পরিমাণ কত আসলে? এই যে 15.51% W/W। তাহলে এখানে দ্রবণে লবণের শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ এটা আসলে কত? এটা আসলে তোমার কাছে এখানে এই যে 15.517, 15.517%, এই যে W/W। দেখো তো বুঝছো কিনা? অ্যাকচুয়ালি এটা বের করছি কেন জানো? এই যে রিচেক করার জন্য। মানে অনেকে কি করে, আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি, অনেকে, আমি যদি তোমাকে এখানে বলি যে তুমি এখানে 50 গ্রাম পানি যোগ করছো, তাহলে দ্রবণের ভর কত? 100 গ্রাম, বাট এটা মানে মানতে চায় না। বাট অ্যাকচুয়ালি আমি তাহলে তোমাকে ইন্ডিভিজুয়ালি হিসাব করে দেখাইছি যে ভাই এখানে তাহলে দ্রব যতটুকু ছিল সেম দ্রব তো এখানেও আছে, তখন আমি এখানে দ্রাবকটা আলাদা করে, যদিও দ্রাবক আলাদা করে হিসাব করার দরকার নেই, তারপর আমি এই ক্যালকুলেশনটা হচ্ছে এক্সট্রা ক্যালকুলেশন, চাইলে এটা তুমি না করলেও স্কিপ করলেও পারো আর কি। মানে এখানে যে ক্যালকুলেশনটা আমরা করছি, এই যে ক্যালকুলেশনটা যেটা আমরা করছি, এই ক্যালকুলেশনটা হচ্ছে পুরোটা একটা এক্সট্রা ক্যালকুলেশন। ওকে, আমি তোমাকে জাস্ট এখানে দাগ দিয়ে দিই, এই যে ক্যালকুলেশনটা তুমি চাইলে এটা স্কিপ করতে পারো, এটা না করলেও কোনো সমস্যা নেই। কেমন? এটা হচ্ছে তোমার একটা এক্সট্রা ক্যালকুলেশন, তুমি যদি এটা না করো তারপরে তোমার ম্যাথটা হয়ে যাবে। বুঝছো? অঙ্কটা না বুঝলে আমাকে একটু বলতে পারো। তাহলে এখানে আমরা কি করছি বলি, এখানে আমরা ফার্স্টে বলা ছিল এই যে দ্রাব্যতা ছিল 45, তাহলে এখানে দ্রবণের ভর ছিল 50, দ্রাবকের ভর তুমি জানতা না, সরি দ্রবের ভর তুমি জানতা না, দ্রবের ভর তুমি বের করছো, তারপর তুমি এখানে 50 গ্রাম পানি অ্যাড করছো, তারপর দ্রবতা তুমি অ্যাড করো নাই, তাহলে দ্রবের ভর তো সেমই রয়ে যাবে। তাহলে দ্রবের ভর যদি সেম রয়ে যায়, তাহলে আমরা এখানে কি করছি, এখানে তাহলে আমরা দ্রাবকের ভরটা ইনিশিয়ালি বের করছি, সেটা যেটা ছিল অত, অত সাথে 50 যোগ করে দিছি, তাহলে দ্রাবকের ভর পেয়ে গেছি, দ্রাবকের ভর হচ্ছে এত। এই দুটাকে যোগ করে দেখো, দেখো 100 গ্রাম আসবে। অথবা তুমি এটা না করলেও পারতা, তুমি কি করতে পারতা, তুমি বলতে পারতা আগে দ্রবণের ভর ছিল 50, এখন দ্রাবক যোগ করছি 50, কোনো দ্রব অ্যাড করি নেই, তাহলে বর্তমানে দ্রবণের ভর 100, আর 100 গ্রাম দ্রবণে দ্রব আছে হচ্ছে এত। তাহলে 100 গ্রাম দ্রবণে যদি এত গ্রাম দ্রব থাকে, সেটাকে তুমি কিভাবে শতকরা পরিমাণ লিখতে পারো? এই যে এত, যেহেতু দুইটাই ভর তাই পার্সেন্টেজ বাই পার্সেন্টেজ। এই যে দেখো এখানেও তো লিখছি, এই যে 15% W/W, এটা পরিচয় কি, এত গ্রাম দ্রবণে এতটুকু দ্রব আছে। বুঝছো? বুঝতে পারছো নাকি বুঝো নাই? 18.36 তো আসার কথা না, এটা দ্রাব্যতা বা অন্য কিছু হইতে পারে, 18.36 কিন্তু আসার কথা না। দেখো এটা বুঝতে পারছো কিনা, 18.36 কিন্তু আসার কথা না। ওকে, এটা কি বুঝা গেছে? একটু আমাকে জানাও তো কমেন্টে। ঠিক আছে, আচ্ছা
আচ্ছা এটা যদি 25 হইতো, একটু ধরো তোমরা নিজেরা একটা অঙ্ক করো, এটা যদি 25 হইতো, শুধু এই ভ্যালুটাকে 25 করো, তাহলে আনসারটা কত হয় আমাকে একটু বলো তো। যেহেতু অঙ্কটা অনেকেরই ঘাবড়া লাগছে, তাই আমাকে একটু করে বলো তো, এটা যদি 25 হইতো, ধরো এই ভ্যালুটা যদি কত হইতো 45 না যদি 25 হইতো, তাহলে আনসার কত হইতো? 1 মিনিট সময় নাও, 1 মিনিট সময় নিয়ে আমাকে একটু অঙ্কটা বলো তো আনসার কত হবে। যদি এটা 25 হইতো, যদি এটা কত হইতো 25 হইতো, তাহলে আনসার কত হবে? যদি এটা 25 হইতো, 25 হলো আনসার কত? 10। ভেরি গুড, এই তো পারছো। তাহলে এটাতে অনেকে কিন্তু ভুলে দ্রাব্যতা বের করে ফেলতেছিল, এটা কিন্তু করবা না, কেমন? আশা করি অঙ্কটা সবাইকে বুঝাতে পারছি। ঠিক আছে, চলো আমরা নেক্সটে চলে যাই। আসো নেক্সটে আসো, এটা হচ্ছে আমাদের দ্রাব্যতার নির্ভরশীলতা। দ্রাব্যতা কয়টা বিষয়ের উপর ডিপেন্ড করে, এটা নিয়ে আসলে একটু বিরোধ আছে সামান্য। বিরোধটা কোথায় সেটা আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো দেখো হাজারি স্যারের বইতে বলা আছে আমার দ্রাব্যতা যেটা, সেটা 3টা বিষয়